আসসালামু আলাইকুম। আমি আবু নাসির। সবাইকে দিনাজপুর ফ্রি অনলাইন স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো, ঘরে আছো, আমিও ভালো আছি। আজকে আমরা যে বিষয়টি পড়ব সেটা হচ্ছে একাদশ, দ্বাদশ ও আলিম শ্রেণীর জন্য। শুধু একাদশ, দ্বাদশ ও আলিম শ্রেণীর জন্যই বলে নয়, যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন বা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করব তাদেরও জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে জাদুঘরে কেন যাব। তাহলে জাদুঘরে কেন যাব, এই প্রবন্ধটি লিখেছেন বাংলাদেশের বিশিষ্ট বরেণ্য প্রাবন্ধিক আনিসুজ্জামান। তিনি চট্টগ্রাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন এবং তিনি এমিরিটাস অধ্যাপকে অর্থাৎ জাতীয় অধ্যাপক সম্মাননায় ভূষিত হয়েছেন। এত বড় একজন তিনি সাহিত্যিক ও দেশপ্রেমিক। তা আমরা এখন জাদুঘরে কেন যাব প্রবন্ধটি কোন প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে বলছে, স্মারক পুস্তিকা ঐতিহ্যায়ন প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে জাদুঘরে কেন যাব প্রবন্ধটি কোন প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে স্মারক পুস্তিকা ঐতিহ্যায়ন প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এটি গ্রন্থটি প্রকাশিত হয়েছিল 2003 সালে। এই গ্রন্থটি সম্পাদনা করেছেন শামসুল হুসাইন এবং এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রজত জয়ন্তী উপলক্ষে এই প্রবন্ধটি তিনি পাঠিত করেছেন বা এই প্রবন্ধটি পাঠিত হয়েছিল। কোন বিশ্ববিদ্যালয়? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আমরা তো জানি আনিসুজ্জামান ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। তাহলে রজত জয়ন্তী আমরা জানি সুবর্ণ জয়ন্তী, রজত জয়ন্তী, হীরক জয়ন্তী আর শতাব্দী। তাহলে এটা কোন জয়ন্তী? রজত জয়ন্তী উপলক্ষে। তাহলে এই তথ্যগুলো আমরা অবশ্যই জেনে রাখবো। আর জাদুঘরে কেন যাব বলছি যে আনিসুজ্জামান বাংলাদেশের বরেণ্য একজন দেশপ্রেমিক এবং জাতীয় অধ্যাপক বা এমিরিটাস অধ্যাপক। তিনি 1937 খ্রিস্টাব্দে 18 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছিলেন কলকাতায়। তিনি বাংলাদেশের একজন বুদ্ধিজীবী ছিলেন, গবেষক ছিলেন, ভাষা গবেষক ছিলেন, প্রাবন্ধিক ছিলেন ও মানসিক অধ্যাপক ছিলেন। তিনি তার পিতার নামে ডক্টর ATM মোয়াজ্জেম এবং মাতা সৈয়দা খাতুন। তিনি 1951 সালে ঢাকা প্রিনাথ কলেজ থেকে প্রবেশিকা মানে ম্যাট্রিক এবং 1953 সালে জগন্নাথ কলেজ থেকে IA মানে উচ্চ মাধ্যমিক বা ইন্টারমিডিয়েট পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলায় স্নাতক সম্মান মানে বিএ বা ব্যাচেলর অফ এডুকেশন পাস করেন এবং স্নাতকোত্তর মানে MA বা মাস্টার্স পাস করেন এবং তিনি PhD ডিগ্রি অর্জন করেন, ফিলোসফি অফ দর্শন ডিগ্রিটি অর্জন করেন। এছাড়াও তিনি উচ্চ শিক্ষা লাভ করেছেন শিকাগো, তেমনি আমেরিকার শিকাগো ও লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে। তিনি দীর্ঘকাল চট্টগ্রাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমিরিটাস অধ্যাপক বর্তমান আর নেই। তিনি আমাদের এই বছর 2020 সালে এই গত মাসেই তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। আমরা তো এটা জানে গেছি যে 2020 সালে এই আনিসুজ্জামানের মৃত্যু হয় গত মাসে। আনিসুজ্জামান উচ্চমানের গবেষক ও সাবলীল গদ্য রচনার জন্য খ্যাতি অর্জন করেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ এগুলো প্রবন্ধ গ্রন্থ। আমরা মনে রাখবো যে এগুলো সব প্রবন্ধ গ্রন্থ। মুসলিম মানস, তারপর মুসলিম মানস ও বাংলা সাহিত্য, মুসলিম বাংলা সাময়িক পত্র, স্বরূপের সন্ধানে, 18 শতকের চিঠি, পুরনো বাংলা গদ্য, বাঙালি নারী সাহিত্য ও সমাজ, বাঙালি সংস্কৃত ও অন্যান্য, জাগতিকতা ও অন্যান্য, সংস্কৃত ও সংস্কৃত সাধক, চেনা মানুষের মুখ, আমার 71, কাল নিরবধি, বিপুলা পৃথিবী ইত্যাদি। এগুলো সব তার কি ছিল? এগুলো মোটামুটি সব তার প্রবন্ধ গ্রন্থ। সাহিত্য ও গবেষণার কৃতিত্বের জন্য তিনি 21 পদক, বাংলা একাডেমি পদক, আলাওল সাহিত্য পুরস্কার, কলকাতায় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক
ডক্টরেট অফ লিটারেচার। আমরা জানি যে আমাদের যে সাহিত্যিকগুলো আছে তার মধ্যে ডিলিট উপাধি পেয়েছেন কে কে? এই যে কাজী নজরুল আনিসুজ্জামান পেয়েছেন, জসিমউদ্দিন পেয়েছেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পেয়েছেন, কাজী নজরুল ইসলাম পেয়েছেন ডিলিট ডক্টরেট অফ লিটারেচার, একটা সাহিত্য গবেষণামূলক ডিগ্রি। এবং ভারত সরকার তাকে পদ্মভূষণ সহ বহু পুরস্কার ও সম্মাননায় তিনি ভূষিত হয়েছেন। ভারত সরকার তাকে কি উপাধি দিয়েছেন? পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেছেন। তাহলে আমরা জানতেছি তিনি এই এপার বাংলা অপার বাংলা দুই বাংলারই একজন খ্যাতিমান লেখক ছিলেন, যেহেতু তিনি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। এরপর আমরা এই লেখক পরিচিতি থেকে অনেক তথ্য পাইলাম। আমরা প্রবন্ধে সরাসরি চলে যাব। পাশ্চাত্য দেশ, পড়াটির শুরুতে কি বলছে? পাশ্চাত্য দেশ শব্দের অর্থ বাংলাদেশ থেকে যেই দেশগুলো সোজা পশ্চিম দিকে অবস্থিত এবং এশিয়ার বাইরে, যেমন বাংলাদেশের সোজা পশ্চিমে মানে বাংলাদেশের বা এশিয়ার পশ্চিমের দেশগুলোর নাম হচ্ছে ইউরোপ আর হচ্ছে উত্তর আমেরিকা। এই দুইটা মহাদেশকে আমরা এক কথায়, বা আমেরিকায় আছে 23টা স্বাধীন দেশ এবং ইউরোপে আছে 53টা স্বাধীন দেশ, এই স্বাধীন দেশগুলোকে এক কথায় পাশ্চাত্য দেশ বলে বা পশ্চিমা কান্ট্রি বলে। পাশ্চাত্য দেশে জাদুঘর তত্ত্ব, জাদুঘর তত্ত্ব মানে জাদুঘর সংক্রান্ত বিদ্যা। জাদুঘর তত্ত্ব শব্দের অর্থ কি? জাদুঘর সম্পর্কিত বা জাদুঘর সংক্রান্ত বিদ্যাকে জাদুঘর তত্ত্ব বলে। জাদুঘরের ইংরেজি শব্দ হচ্ছে মিউজিওলজি, ইংরেজি শব্দ হচ্ছে মিউজিওগ্রাফি, ইংরেজি শব্দ হচ্ছে মিউজিও স্টাডিজ। তাহলে জাদুঘরের ইংরেজি শব্দ কি? মিউজিওলজি, মিউজিওগ্রাফিক, মিউজিও স্টাডিজ। 1 ও 2, 1 ও 3, 2 ও 3, 1, 2, 3। তাহলে সবগুলোই সঠিক আনসার। আর একটা স্বতন্ত্র মানে নিজস্ব, স্বতন্ত্র শব্দের অর্থ নিজস্ব, বিদ্যানিক বিষয় বা শৃঙ্খলা হিসাবে বিকশিত। আলেকজান্দ্রিয়ায় নাকি পৃথিবীর প্রথম জাদুঘর স্থাপিত হয়েছিল। আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা তথ্য পাচ্ছি, পৃথিবীর ইতিহাসে প্রথম জাদুঘর কোথায় স্থাপিত হয়েছিল? আলেকজান্দ্রিয়ায়। আমরা অবশ্যই এই প্রশ্নটি মনে রাখবো যে পৃথিবীতে প্রথম জাদুঘর কোথায় হয়েছিল? আলেকজান্দ্রিয়ায়। বা আলেকজান্দ্রিয়া কোথায়? আলেকজান্দ্রিয়া হচ্ছে মিশরের প্রধান সমুদ্র বন্দর ও সুপ্রাচীন নগর। আলেকজান্দ্রিয়া হচ্ছে মিশর। তাহলে আমরা জানি মিশরের রাজধানীর নাম কায়রো এবং মিশরের সুপ্রাচীন, যেমন আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকাকে যতটা না চেনে, তা চট্টগ্রাম বাণিজ্যিক সেন্টার হিসেবে, বাণিজ্যিক প্রাণকেন্দ্র হিসেবে চট্টগ্রামকে বহির্বিশ্বে অনেক দেশে চেনে, কারণ ওখান থেকে বাংলাদেশের 80% বাণিজ্য হয়। ঠিক মিশরের যেমন কায়রো, ঠিক প্রাচীন একটা সমুদ্র বন্দর ও সুপ্রাচীন নগর কি ছিল? আলেকজান্দ্রিয়া ছিল। খ্রিস্টপূর্বাব্দে 332 অব্দে আলেকজান্দ্রিয়া বা আলেকজান্ডার দ্য গ্রেট এই নগরটি পতন করেছিল। আলেকজান্ডার দ্য গ্রেট কে ছিলেন? হিটলারের দাদা ছিলেন। আলেকজান্দ্রিয়া, এই আলেকজান্দ্রিয়ায় পৃথিবীতে প্রথম জাদুঘর স্থাপিত হয়েছিল। তাহলে এটা আমরা তথ্যটাকে অবশ্যই জেনে রাখবো এবং প্রশ্নটাকে আন্ডারলাইন করব, উত্তরটাকে গোল দাগ দিব যে আলেকজান্দ্রিয়ায় পৃথিবীর প্রথম নগর বা জাদুঘর স্থাপিত হয়েছিল। আলেকজান্দ্রিয়া কোথায়? মিশরে। এই মিশরের সুপ্রাচীন সভ্যতাতে এই নগরীটির অবদান সুপ্রাচীন। এই নগরীটি কে নির্মাণ করেছেন? আলেকজান্ডার দ্য গ্রেট নির্মাণ করেছেন। এটি কত সালে নির্মিত হয়েছিল? খ্রিস্টপূর্বাব্দ মানে যীশু খ্রিস্টের 332 বছর পূর্বে। 332 বছর বা অব্দ শব্দের অর্থ বছর। 3য় শতকে বা তার কাছাকাছি সময়ে, ঠিক নির্দিষ্ট করে বলতে পারছি না, প্রাবন্ধিক বলছে আমি বলতে আনিসুজ্জামান তখন উপস্থিত ছিলাম না, কিন্তু এতটুকু দ্বিধাহীনভাবে মানে সন্দেহহীনভাবে বা কোনো চিন্তা ছাড়াই, ভাবনা ছাড়াই, নির্দ্বিধায় বলা যায় যে সে সময় জাদুঘর তত্ত্ববিদের কেউ তার ধারের কাছে ছিল না। কি প্রেরণা থেকে বিশেষজ্ঞ না হলে একজন মানুষ এমন একটা কাজ করেছিল এবং দর্শনীরাই বা সেখানে কোন প্রত্যাশা নিয়ে যেতেন তা আজ ভাববার বিষয়। অর্থাৎ জাদুঘর কেন তৈরি হলো সেটা আজকে চিন্তার কথা। এরপর বলছে পৃথিবীতে এই প্রথম জাদুঘর ছিল নিদর্শন সংগ্রহশালা।
তাহলে পৃথিবীর যে প্রথম আলেকজান্ডার দ্য গ্রেট এই নগরীটিকে স্থাপন করেছিল। আলেকজান্দ্রিয়া যে জাদুঘরটা ছিল এটা ছিল নিদর্শন, সংগ্রহশালা ও গ্রন্থকার, মানে গ্রন্থকার মানে লাইব্রেরি, ইংরেজিকে বলি আমরা লাইব্রেরি, বাংলায় বলি কি গ্রন্থকার। এটা লাইব্রেরি হিসাবে ব্যবহার হতো এবং বিভিন্ন সংগ্রহশালা হিসাবে ব্যবহার হতো। ছিল উদ্ভিদ উদ্যান, উদ্ভিদ মানে আমরা জানি বৃক্ষ, লতাপাতা বিভিন্ন, ও উন্মুক্ত চিড়িয়াখানা। উন্মুক্ত মানে কি সবার জন্য প্রযোজ্য, কোনো টিকিট করতে হতো না, উন্মুক্ত সবার জন্য প্রযোজ্য চিড়িয়াখানা। তবে এটি নাকি ছিল মুখ্যত দর্শন চর্চার কেন্দ্র, যদিও অনেকগুলা ছিল, মুখ্যত বা প্রধানত এটি কি জন্য ব্যবহার হয়েছে, দর্শন চর্চার প্রাণ কেন্দ্র। তাহলে আলেকজান্দ্রিয়ার জাদুঘরটি মুখ্যত বা প্রধানত কোন কাজে ব্যবহার হতো, দর্শন চর্চার প্রাণ কেন্দ্র বা দর্শন চর্চার কাজে প্রধানত ব্যবহার হতো। এ থেকে আমার মনে, তাহলে আমার মনে অর্থাৎ আমাদের মনে অর্থাৎ প্রাবন্ধিকের মনে দুটি ধারণা জন্মে। জাদুঘর গঠে উঠেছিল প্রতিষ্ঠাতা রুচি মাফিক, আর তা দর্শকেরা সেখানে যেতে নিজের অভিপ্রায় বা নিজের ইচ্ছা অনুযায়ী বিশেষ বিশেষ অংশ কেউ ঘুরিয়ে ফিরিয়ে সর্বত্রই উপস্থিত হতেন। কালক্রমে মানে সময়ের ব্যবধানে প্রাচীন জিনিসপত্র সম্পর্কে আগ্রহ বাড়িয়েছিল এবং সম্পূর্ণ ব্যক্তি বা পরিবারের উদ্যোগে তা গৃহীত হয়েছে। জাদুঘর গড়ার ভিত্তি রচনা হয়েছিল। পাশ্চাত্য দেশে এমন সংগ্রহের কথা অবিদিত ছিল না। অবিদিত শব্দের অর্থ জানা নেই এমন। পাশ্চাত্য দেশ মানে ইউরোপ এবং আমেরিকাকে বোঝায়। এরপর ইউরোপীয় রেনেসাঁ, আমরা আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট পাচ্ছি, ইউরোপীয় রেনেসাঁ। রেনেসাঁ শব্দের অর্থ নবজাগরণ। রেনেসাঁ শব্দের অর্থ কি, নবজাগরণ। সভ্যতার ইতিহাসে ইউরোপের অবদান সবচেয়ে বেশি, যেমন গ্রিক দেশ, যেমন আমরা বলছে ইউরোপীয় রেনেসাঁর পরে পাশ্চাত্য দেশে, তাহলে সভ্যতার নির্মাণে হচ্ছে যে ইউরোপের অবদান সবচেয়ে বেশি। এরপর বলছে রেনেসাঁর পরে পাশ্চাত্য দেশে এ ধরনের প্রয়াস অনেক বৃদ্ধি পায়। এরকম ব্যক্তিগত বা পারিবারিক জাদুঘরে কখনো জনসাধারণ সামান্য প্রবেশ মূল্য দিয়ে ঢুকতে পারতো বটে, তবে অধিকাংশ ক্ষেত্রেই তা সকলের জন্য খোলা থাকতো না, অর্থাৎ সবার জন্য উন্মুক্ত ছিল না। বলছে রাজরাজারা বা সামন্ত প্রভুরা মানে ভূস্বামীরা বা জমিদারগণ। সামন্ত প্রভু শব্দের অর্থ জমিদারকে বোঝায়। সামন্ত প্রভুরা যেসব সংগ্রহশালা গড়ে তুলেছেন তাতে থাকতো ওইসব মহাশয়ের শক্তি, সম্পদ ও গৌরবের ঘোষণা, অর্থাৎ সামন্ত প্রভুদের শক্তি, সম্পদ ও গৌরব থাকতো এই জাদুঘরগুলোতে। 16 শতকের আগে আমরা আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট পাচ্ছি, কত শতক, 16 শতকের আগে যৌথ কিংবা নাগরিক সংস্থার উদ্যোগে জাদুঘর নির্মাণের চেষ্টা হয়নি। তাহলে জাদুঘর নির্মাণের চেষ্টা হয়েছে কখন, 16 শতকে। নবনির্মিত, নব মানে নতুন, নির্মিত মানে তৈরি, নতুন তৈরি এসব জাদুঘর জনসাধারণের জন্য অবারিত হয় গণতন্ত্র বিকাশের ফলে। তাহলে জাদুঘর গড়ে উঠেছে কার চেষ্টায়, গণতন্ত্রের চেষ্টায় বা গণতন্ত্রের বিকাশের ফলে। বলছে গণতন্ত্র বিকাশের ফলে কিংবা বিপ্লবের ফসলে। বিপ্লব মানে তো বুঝছি ফরাসি বিপ্লব, তারপর ইউরোপীয় রেনেসাঁ আমরা পাচ্ছি। যেমন ফরাসি বিপ্লবের পরে প্রজাতন্ত্র সৃষ্টি করে। তাহলে ফরাসি বিপ্লব কি, আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটি তথ্য পাচ্ছি। ফরাসি বিপ্লব হয়েছিল 1789 সালের 14 জুলাই। ফরাসি জনগণ কুখ্যাত বাস্তিল দুর্গকে কেন্দ্র করে, কোন দুর্গকে কেন্দ্র করে ফরাসি বিপ্লব হয়েছিল, বাস্তিল দুর্গকে কেন্দ্র করে ফরাসি বিপ্লব হয়েছিল। কত সালে, 1789 সালের 14 জুলাই। এই যুদ্ধটা বা বিপ্লবটা 10 দিন স্থায়িত্ব ছিল। এটি ধনতান্ত্রিক শ্রেণীর সাথে পুঁজিবাদ, ধনতান্ত্রিক শ্রেণীর সাথে কৃষি সমাজের যুদ্ধ হয়েছিল। ধনিক শ্রেণীর সাথে কৃষক শ্রেণীর যুদ্ধ ছিল। এই যুদ্ধে বা এই বিপ্লবে কৃষকরা জয়লাভ করে এবং ফরাসি বিপ্লবে ফলে কৃষকগণ মূল বাণী ছিল মুক্তি, সাম্য, ভ্রাতৃত্ব ও সম্পত্তির অধিকার। বহুপদী প্রশ্ন, ফরাসি বিপ্লবের উদ্দেশ্যে কৃষকরা তাদের কি অধিকার পেয়েছে, সাম্য পেয়েছে, মুক্তি পেয়েছে
ভ্রাতৃত্ব পেয়েছে এবং সম্পত্তির অধিকার পেয়েছে। চারটি তথ্যই সঠিক। কারা পেয়েছে? কৃষকগণ। কাদের হাত থেকে? ধনিক শ্রেণীর হাত থেকে। আমরা এগুলো অবশ্যই মনে রাখবো। ফরাসি বিপ্লবে লুভ উন্মোচিত হয় ভেরসাই প্রাসাদের দ্বার। তাহলে এটা হচ্ছে কোথায়? ফরাসিতে। রুশ বিপ্লব, আমরা এখন রুশ বিপ্লব মানে রাশিয়ার বিপ্লব, আর রুশ বিপ্লব হয়েছিল 1917 সালে। কত সালে রুশ বিপ্লব বা রাশিয়ার বিপ্লব হয়েছিল? 1917 সালে। এই রাশিয়া বা রুশ বিপ্লবের নেতার নাম ছিল লেনিন। এই লেনিন সর্বহারা দলের বেলশেভিক পার্টিকে, সেখানে বলছে সর্বহারা দলের বলশেভিক পার্টি দলের নেতা ছিল লেনিন, এবং জারতন্ত্রকে লেনিন হটিয়ে দিয়ে তিনি কি করেছিলেন? রাশিয়ায় সমাজতন্ত্র গঠন করেছিলেন। আমরা জানি পৃথিবীতে গণতন্ত্র, সমাজতন্ত্র, সামরিকতন্ত্র বা সামরিক বাহিনী, একনায়কতন্ত্র যেটাকে বলি, আমরা এগুলো জানি যে রাষ্ট্র জন্মের হচ্ছে সমাজতন্ত্র বা রাষ্ট্র গঠন করে সমাজতন্ত্র, গণতন্ত্র, তারপরে একনায়কতন্ত্র, এগুলো আমরা জানি। সেখান থেকেই বলছে যে রাশিয়া হচ্ছে সমাজতন্ত্র। কে গঠন করেছিলেন? লেনিন করেছেন। কাকে হটিয়ে? সেখানে জারতন্ত্রকে হটিয়ে। তাহলে লেনিনের দলের নাম কি ছিল? বলশেভিক পার্টি ছিল। আমরা এই তথ্যগুলো অবশ্যই জেনে রাখবো। এরপর বলছে রুশ বিপ্লবের পরে লেনিনগ্রাদ। তাহলে রুশ বিপ্লবের নেতা ছিল লেনিন। বলছে রাশপ্রাদে গড়ে উঠেছে হারমিতি। তাহলে রাশিয়ার একটা উন্নত শহর হচ্ছে হারমিতি। টাওয়ার অফ লন্ডন, আমরা আরেকটি তথ্য পাচ্ছি টাওয়ার অফ লন্ডন। এটি হচ্ছে ইংল্যান্ডে টেমস নদীর তীরে টাওয়ার অফ লন্ডন দুর্গটি তৈরি হয়। এটা রাজকীয় দুর্গ। এটা 1078 খ্রিস্টাব্দে দুর্গটি নির্মাণ হয়েছে। বর্তমানে এটি রাজকীয় ভবন ও রাষ্ট্রীয় কারাগার। বলছে সে সময় এটি রাজকীয় ভবন ও রাষ্ট্রীয় কারাগার হিসেবে ব্যবহার হতো। এখন এটি ইংল্যান্ডের বর্তমান রস্ত্রশালা ও জাদুঘর হিসেবে ব্যবহার হয়। তাহলে টাওয়ার অফ লন্ডন কত সালে গড়ে উঠেছিল? 1078 খ্রিস্টাব্দে। কোন নদীর তীরে? টেমস নদীর তীরে। কোথায়? ইংল্যান্ডে। এটি কোন কাজে ব্যবহার হতো? এটি রাষ্ট্রীয় ভবন ও বলছে এটি রাজকীয় ভবন ও রাষ্ট্রীয় কারাগার হিসেবে ব্যবহার হতো। এখন বর্তমান এটা কোন কাজে ব্যবহার হয়? অস্ত্রশালা ও জাদুঘর হিসেবে ব্যবহার হয়। টাওয়ার অফ লন্ডনের মতো ঐতিহাসিক প্রাসাদ এবং তার সংগ্রহ যে সর্বজনের চক্ষুর গ্রাহ্য, তা হলো তা বিপ্লব না হলে ক্রমবর্ধমান গণতন্ত্রের ফল। এরপর বলছে ব্যক্তিগত সংগ্রহের অধিকারীরাও একসময় তা জনসাধারণের কাছে উন্মুক্ত মানে ওপেন বা খোলা, উন্মুক্ত করার প্রেরণা বোধ করেন, এবং কখনো কখনো এসব ব্যক্তিগত সংগ্রহের দায়িত্বভার রাষ্ট্র গ্রহণ করে এবং তা সকলের গোচরীভূত মানে চোখে দেখা যায় এরকম, বা অবগত বা পরিগত হয়, ব্যবস্থা করা হয় 17 শতকে। এর আগে আমরা জানি গণতন্ত্রের ফলে 16 শতকে জাদুঘরের উদ্ভব ও বিকাশ হয়েছে, কিন্তু 17 শতকে ব্রিটেনের প্রথম তাহলে পাবলিক মানে জনগণের মিউজিয়াম গড়ে ওঠে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। তাহলে গণতন্ত্রের জন্য, পাবলিকের জন্য ইংল্যান্ডে কত সালে জাদুঘর গড়ে ওঠে? 17 শতকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। জানি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রাচীন, সবচেয়ে বড় একটা বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এখানকার অ্যাশমোলিয়ান মিউজিয়ামের সৃষ্টি হয়। তাহলে অ্যাশমোলিয়ান মিউজিয়ামটি কোথায়? ইংল্যান্ডে। মিউজিয়াম সৃষ্টি হয় তার পুত্র দুই ট্রাডেনসান্ট এবং অ্যাশমল এই তিনজন সংগ্রহ দিয়েছে। তাহলে বলছে যে অ্যাশমোলিয়ান মিউজিয়ামটি কয়জন তৈরি করেছেন? 3 জন। 18 শতকে রাষ্ট্রীয় প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ মিউজিয়াম। তাহলে কত শতকে ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়েছে? 18 শতকে। তবে তার ভিত্তি ছিল অপর 3 জন সংগ্রহ, স্যার হেনান্সলো, স্যার রবার্ট কার্টন ও আর্ল অফ অক্সফোর্ড আলবার্ট হার্লি। এই 3 জনের চেষ্টায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়টি বা এই মিউজিয়ামটি তৈরি হয়েছে। এসব কথা উল্লেখ করার
একমাত্র কারণ এই যে সামাজিক ও রাজনৈতিক অবস্থায় এবং তা পরিবর্তনে যে জাদুঘরকে জাদুঘরের রূপকে বড় রকমের প্রভাবান্বিত করে সে বিষয়টি তুলে ধরা। তাহলে এতগুলো প্রাবন্ধিক কথা বলেছে কেন? জাদুঘর তুলে ধরার ইতিহাস সম্পর্কে বলার জন্য। জাদুঘরে প্রবেশাধিকার না পেলেও কিংবা নাগরিকদের জন্য জাদুঘর গড়ে না উঠলেও সেখানে যাওয়ার প্রশ্নই উঠতো না। বলছে কেন যাব সে চিন্তা তো অনেক দূরের বিষয়। এই প্রসঙ্গে আরো একটা কথা বলা যেতে পারে, পুঁজিবাদী। তাহলে পৃথিবীতে আমরা জানি অর্থ ব্যবস্থা চার প্রকার, একটা হচ্ছে পুঁজিবাদী বা ধনতন্ত্র, একটা হচ্ছে তারপরে হচ্ছে সমাজতন্ত্র মিশ্র অর্থনীতি, ইসলামিক অর্থনীতি, সমাজতান্ত্রিক অর্থনীতি এবং ধনতান্ত্রিক বা পুঁজিবাদী। এগুলো হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা বা অর্থনীতির অধ্যায়, আমরা সেখানে ভালো করে জানবো। তাহলে বলছে পুঁজিবাদের সমৃদ্ধ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিকাশের ফলে 19 শতকে জাদুঘরের সংখ্যা বৃদ্ধি ঘটে। সাম্রাজ্যবাদী শক্তিগুলো তাদের উপনিবেশদের জাদুঘর প্রতিষ্ঠিত করতে থাকে। তেমনি একদিকে শিল্প উন্নত এবং অন্যদিকে উপনিবেশদের অবসানের ফলে 20 শতকে জাদুঘর স্থাপনের কাজটি দ্রুত এগিয়ে যায়। সদ্য স্বাধীন দেশগুলো আত্মপরিচয় দানের নতুন, তাহলে সদ্য স্বাধীনতা অর্থাৎ যারা নতুনভাবে স্বাধীন পেয়েছে, স্বাধীন দেশগুলো তো আত্মপরিচয় দানের প্রেরণায় নতুন নতুন জাদুঘরের প্রতিষ্ঠাতায় প্রবৃদ্ধ হয়, মানে উদ্বুদ্ধ হয়। এ প্রসঙ্গে আবার ফিরে আসতে হবে, তার আগে দুটি কথা বলি। বলছে এককালে আলেকজান্দ্রিয়া কোথায়? মিশরে। আলেকজান্দ্রিয়ার মতো মেলানো মেশানো জাদুঘরের সবচেয়ে বড় দৃষ্টান্ত বোধ হয় ব্রিটিশ মিউজিয়াম। তাহলে ব্রিটিশ মিউজিয়াম জানি কোথায়? ইংল্যান্ডে। সেখানে বৃহৎ প্রত্নতত্ত্ব ও ঐতিহাসিক সংগ্রহশালার সঙ্গে রয়েছে বিশাল গ্রন্থাগার, স্বতন্ত্রভাবে রয়েছে উদ্ভিদ বিজ্ঞান ও জীববিদ্যার জাদুঘর, রয়েছে নানা বিষয় অস্থায়ী প্রদর্শনী ও বক্তৃতার ব্যবস্থা। কোথায়? এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় যেটা হচ্ছে জাদুঘর, সেটা হচ্ছে ব্রিটিশ জাদুঘর, সেটার কথা বলছে। আর এসবের জন্য প্রয়োজন হয়েছে প্রাসাদম অট্টালিকা মানে বিল্ডিং। বলছে আগতদের মানে যারা দেখতে আসছে, আগতদের মধ্যে যিনি যেখানে যেতে চান, যা দেখতে চান ও জানতে চান তিনি তা করতে পারেন। তবে এখানকার প্রবণতা হচ্ছে প্রাকৃতিক জগতের নিদর্শনের থেকে মানব সৃষ্টি প্রাকৃতিক মানে প্রকৃতির তৈরি, আর মানব সৃষ্টি মানে মানুষের তৈরি নিদর্শন আলাদা করে রাখা, আর বিশেষ বিশেষ ক্ষেত্র নিয়ে বড় ছোট জাদুঘর গড়ে তোলা। গত 30 বছরে ব্রিটেনে জাদুঘরের সংখ্যা বৃদ্ধি পেয়েছে দ্বিগুণ। আমরা আরেকটি তথ্য পাচ্ছি যে দাগায় নাও, গত 30 বছরে, কত বছরে? 30 বছরে। কোথায়? ব্রিটেনে। তাহলে ইংল্যান্ড, ব্রিটেনের আরেকটি নাম কি? ইংল্যান্ড বা ইউকে। ব্রিটেনে জাদুঘরের সংখ্যা কয় গুণ বৃদ্ধি পেয়েছে? দ্বিগুণ। বলছে দ্বিগুণ হয়েছে, যদিও ব্রিটিশ মিউজিয়ামের সমতুল্য দ্বিতীয় কোনো জাদুঘর সে দেশে তৈরি হয়নি। তাহলে ইংল্যান্ডের সবচেয়ে বড় বা জাতীয় জাদুঘরের নাম কি? ব্রিটিশ মিউজিয়াম বা ব্রিটিশ জাদুঘর। জাদুঘরের বৈচিত্র্য বলছে আজ খুবই চোখে পড়ে। জাদুঘর এখন অ্যাভেলেবল, খুবই দেখা যায়। বলছে চোখে পড়ে সে বৈচিত্র্যময় দিকে যেমন সংগ্রহের বিষয়গত ঠিক তেমন বলছে তেমনই গঠনগত, অন্যদিকে প্রশাসনগত। আজ ভিন্ন ভিন্ন বিষয়ে জাদুঘর গড়ে তোলার চেষ্টা প্রবল। প্রত্নতত্ত্ব শব্দের অর্থ পুরাতন, তত্ত্ববিদ। প্রত্নতত্ত্ব শব্দের অর্থ পুরাকৃতি। তত্ত্ব কি? নৃতত্ত্ব হচ্ছে মানুষের উৎপত্তি ও বিকাশ সংক্রান্ত বিজ্ঞানকে নৃবিজ্ঞান বা নৃতত্ত্ব বলে। আমরা এই তত্ত্বটা অবশ্যই বলবো যে নৃতত্ত্ব কি? মানুষের উৎপত্তি ও বিকাশ সংক্রান্ত বিজ্ঞানকে নৃতত্ত্ব বা নৃবিজ্ঞান বলে। অ্যানথ্রোপোলজি, তাহলে নৃতত্ত্বের ইংরেজি নাম হচ্ছে অ্যানথ্রোপোলজি, এটাও আমরা মনে রাখবো। এগুলো আসবেই অবশ্যই পারিভাষিক শব্দে, এই বিষয়গুলো আমাদের অবশ্যই জানতে হবে। নৃতত্ত্ব মানুষের উৎপত্তি ও বিকাশ সংক্রান্ত বিজ্ঞানকে নৃতত্ত্ব বা নৃবিজ্ঞান বলে। বলছে নৃতত্ত্ব বিজ্ঞান ও প্রযুক্তি, স্থানীয় ইতিহাস ও সংস্কৃতি, সামরিক ইতিহাস, পরিবহন ব্যবস্থা, বলছে বিমান যাত্রা,
ভ্রমণ, পরিবেশ, কৃষি, উদ্ভিদ বিজ্ঞান, জীবতত্ত্ব, শিল্পকলা, তাও আবার নানা বিভাগ উপবিভাগ, কোনো ব্যক্তি বিশেষের জীবন ও সাধনা সম্পর্কিত জাদুঘর বহু দেশে বহুকাল ধরে প্রতিষ্ঠিত হয়ে আসছে। তাহলে পৃথিবীর সকল দেশই জাদুঘর প্রতিষ্ঠিতের ইতিহাস দেখা যায় আসছে। মৎস্যাধার, এই মৎস্যাধার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যাকে বলে অ্যাকুয়ারিয়াম। তাহলে মৎস্যাধারের ইংরেজি নাম কি? অ্যাকুয়ারিয়াম। মাছ পালনের কাচের আধার বা কাচের ঘর যেটাকে আমরা বলি, সবার বাড়িতেই আছে, আগে এটা শুধু জাদুঘরে ছিল। তাহলে মৎস্যাধার ও নক্ষত্রশালা এখন জাদুঘর বলে বিবেচিত। নক্ষত্রশালা বলতে কি? যেখানে সূর্য উদিত, চাঁদ উদিত হওয়া বা নক্ষত্র তারা উদিত হওয়া দেখা যায়। জাদুঘর বলতে আজ ব্রিটিশ মিউজিয়াম, লুভর বা হারমিতিয়ে মতো বিশাল প্রসাদকে বোঝায় না। উন্মুক্ত জাদুঘর জিনিসটি এখন খুব প্রচলিত, এমনকি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ভবনের একাংশে অবস্থিত হলেও জাদুঘরের গুরুত্ব হ্রাস পায় না। প্রশাসনিক দিক দিয়ে স্বতন্ত্র শ্রেণীর জাদুঘরের মধ্যে রয়েছে জাতীয় জাদুঘর। তাহলে আমরা জানি জাতীয় জাদুঘর পৃথিবীর সব দেশেই একটা জাদুঘর আছে, যেটা কেন্দ্রীয় জাদুঘর। তার আরেকটি নাম হচ্ছে জাতীয় জাদুঘর, স্থানীয় বা আঞ্চলিক জাদুঘর, বিশ্ববিদ্যালয় জাদুঘর ও একান্ত বা ব্যক্তিগত উদ্যোগে গড়া জাদুঘর। আমাদের দেশ থেকে উদাহরণ নিলে বলবো, এখানে রয়েছে বাংলাদেশের, এখানে আছে যেমন বাংলাদেশের জাতীয় জাদুঘর। আমরা অবশ্যই জেনে নিব বাংলাদেশের জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত। বাংলাদেশের জাতীয় জাদুঘর ঢাকায় অবস্থিত, এটা আমরা জানি। এরপর বিজ্ঞান জাদুঘর কোথায় অবস্থিত? বিজ্ঞান জাদুঘর হচ্ছে ঢাকায় অবস্থিত। এই জাদুঘরটি নানা জাতীয় প্রযুক্তি জাদুঘর, এটি 1965 সালে এই প্রতিষ্ঠিত হয়। এরপর বলছে কি বিজ্ঞান জাদুঘর, সামরিক জাদুঘর মোস্ট ইম্পর্টেন্ট। সামরিক জাদুঘরটি হচ্ছে ঢাকা মিরপুরে সেনানিবাসে অবস্থিত, এটি 1988 সালে প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশের যুদ্ধবিদ্যের অস্ত্রগুলো এখানে তুলে ধরা আছে। এরপর বলছে রাজশাহী বরেন্দ্র জাদুঘরটি প্রতিষ্ঠিত করেছিল নরেন্দ্র নারায়ণ চৌধুরী সম্ভবত। হ্যাঁ, বরেন্দ্র জাদুঘর এটি রাজশাহীতে গড়ে ওঠে। এটি 1910 সালে এটি প্রতিষ্ঠিত হয়, এটি রাজশাহীতে অবস্থিত। এরপর এটা বাংলাদেশের অনেক প্রাচীন জাদুঘর। তারপর বলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর, এটি চট্টগ্রামে অবস্থিত। তারপর বলছে বলদা গার্ডেন, এটা সম্পর্কে আমরা জানবো। ঢাকা মহানগরের ওয়াহাবিতে এটি অবস্থান। এটি নরেন্দ্র নারায়ণ চৌধুরী 1909 সালে তৈরি করেন। এটি হচ্ছে নানা প্রজাতির দেশি বিদেশি প্রজাতির গাছপালার আকর্ষণীয় সংগ্রহশালা আছে এই জাদুঘরে, নরেন্দ্র নারায়ণ জাদুঘর। তারপর বলদা গার্ডেন এবং বিভিন্ন প্রত্নতত্ত্ব বলছে খননের এলাকায় সাইড মিউজিয়ামটি। এখন কি করে দেখতে চান তা স্থির করে কোথায় যাবেন তা ঠিক করতে পারেন। অর্থাৎ জাদুঘর, এই বাংলাদেশের এই জাদুঘরগুলো আছে, এই জাদুঘরগুলো আমরা, এই স্থানগুলো আমরা চিনি এবং এগুলো আমরা যে কোনো সময় দেখতে পারি। এ কারণে বলছে প্রাবন্ধিক যে একজন কি দেখতে চান তা স্থির করে তার নিজের ব্যক্তিগত চিন্তা চেতনা দিয়ে কোথায় যাবেন তা সে ঠিক করতে পারে। তাহলে আমরা অবশ্যই জাদুঘরগুলোকে দেখব। আর এখন আমরা দেখতেই পারবো না, যেহেতু যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন প্রায়, কারণ করোনা চলতেছে। আবার পার্কগুলো খোলা নাই, বন্ধ আছে, যাতে ভিড় না হয়। সরকার এদিকে খেয়াল রাখছে, যেহেতু স্কুল প্রতিষ্ঠান সবই বন্ধ। আমরা সবাই কি করব? ঘরে থাকবো। তাহলে আর বাকি অংশটুকু আগামী ক্লাসে অবশ্যই পড়বো। তাহলে আজ এতটুকুই। সবার সুস্বাস্থ্য, উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।